ডাকোনি কেন? সিরাত মাথা এপাশ ওপাশ করে নিজেকে ছাড়াতে নেয়। এসব বন্ধ করে ফ্রেশ হয়ে আসুন। প্রমুখ চুলে নাক ঘষে মুখ নিয়ে শব্দ তুলে গলায় চুমু খেলো, ফিসফিস করে বলল। মর্নিং কিস দো বেবি। সিরাত হতাশ হলো, ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল। ছাড়বেন নাকি খুন্তির বাড়ি খাবেন? না, চুমু খাবো, গরম গরম চুমু। ছেলেটির একের পর এক স্পর্শ আর ঘুমন্ত কণ্ঠ শুনে সিরাত অস্থির হয়ে উঠে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে সামনে তাকালো। প্রমুখের চোখ জোড়া আধো আধো খোলা, ঠোঁট দুটি ফুলে আছে, চোখ মুখে একরাশ মায়া। সিরাত হঠাৎ ঝুঁকে থুতনিতে ঠোঁট চেপে ধরল, পরক্ষণেই বলল। দ্রুত ফ্রেশ হয়ে খেতে আসুন। প্রমুখ ভ্রু টান টান করে বাঁকা হাসলো, সিরাতের দুগালে টপাটপ চুমু খেয়ে বলল। সকালে নাস্তা হয়ে গেছে বউ, পেট ভর্তি, তুমি খেয়ে নাও। কথাটা বলেই প্রমুখ হনহন পায়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। সিরাত ভ্যাবাচাকা খেয়ে যায়, হালকা ঢোক গিলে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কথাটা বলেই প্রমুখ হনহন পায়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। সিরাত ভ্যাবাচাকা খেয়ে যায়, হালকা ঢোক গিলে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। টেবিল থেকে একটা ডিম মুখে পুড়ে বলল। পুরনো পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। এতই যখন চুমু খেয়ে পেট ভরবে তাহলে নাস্তা বানালাম কেন? 3 বেলা নিয়ম করে একে অপরের চুমু খেলেই তো পেট ভরে যায়। আমারও কষ্ট করে রান্না করতে হয় না। আজ থেকে রান্না বন্ধ, ওই বদমাশের জন্য চুমুই সঠিক। কবিরকে সব কাজ বুঝিয়ে সারাদিন সিরাতকে নিয়ে ঘুরতে বের হলো প্রমুখ। বিকালে এক পার্কে সময় কাটিয়ে রেস্টুরেন্টে খেয়ে নেয় দুজন। সিরাতের মনও ভালো হয়, কতদিন পর বাইরে বেরিয়েছে। প্রমুখ সন্ধ্যার আগে আইসক্রিম চকলেট কিনল, সাথে হঠাৎই লাল টকটকে গোলাপ চোখে পড়ে। চটপট দোকানে গিয়ে একগুচ্ছ গোলাপ কিনল, গাড়িতে বসে থাকা সিরাতের হাতে দিয়ে বলল। আপনার জন্য ম্যাডাম, আমার বউ হয়ে আসার জন্য এক বালতি গোলাপ। স্বামীর কাছে পাওয়া প্রথম ফুল। এমনিতে সিরাতের ফুলে দুর্বলতা আছে, সে খুশিতে গদগদ হয়ে কেঁদে ওঠে। ফুল হাতে নিয়ে বুকের কাছে নেয়, চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নাক টেনে টেনে বলল। জানেন ফুল কত পছন্দ আমার, খুব খুশি হয়েছি আমি। তাহলে দোকানে সব ফুল নিয়ে আসি? সিরাত থতমত খায়, তাড়াহুড়ো করে বলল। এমা না না না, বাসায় চলুন, এগুলিতেই হয়ে যাবে। কিন্তু প্রমুখ গাড়িতে বসে তার দিকে ঝুঁকলো, চোখে চোখ রেখে বলল। কিন্তু কি? সিরাত একগাল হেসে ফিসফিস করে বলল। আজ থেকে প্রতিদিন ফুল চাই, না মানলে অভিমান করব। এক সমুদ্র অভিমান, শত আদর করলেও গলে যাব না। প্রমুখ ফিক করে হেসে উঠল, গাড়ি স্টার্ট দিতে দিতে উত্তর দিল। জাগা সিরাত বেবি, তুমি আমারই। চাইলে ফুল কেন, আমার কলিজা বের করে তোমার হাতে সমর্পণ করে দেব। কলিজা লাগবে না, ফুল হলেই চলবে। বাসায় এসে সিরাত গা এলিয়ে দিল বিছানায়। প্রমুখ ফ্রেশ হয়ে কিছু কাগজপত্র খুঁজছিল, ড্রয়ারে এত কিছুর ভিড়ে হাতে পড়ল তাইমা খানমের ফোন। প্রমুখ কপাল কুচকে বের করলো, সাইড বাটন চাপতেই ওয়ালপেপারে ভেসে উঠল সিরাত আর তাইমার ছবি। তপ্ত শ্বাস ফেললো সে, পিছনে ঘুরে একবার সিরাতের পানে তাকায়, এরপর আঙ্গুলের সাহায্যে ফোন স্ক্রল করার সময় পাসওয়ার্ড শো করলো। প্রমুখ আলগোছে ফোন হাতে বিছানার কাছে যায়, সিরাতের দিকে ফোন বাড়িয়ে বলল। পাসওয়ার্ড খুলে দাও। সিরাত হাতে নিয়ে দেখলো তাইমা খানমের ফোন। তৎক্ষণাৎ ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, দুহাতের মাঝে ফোনখানা রেখে টাইপ করলো। শ্রীরতাময়। টাইপিংয়ের সাথে সাথেই লক খুলে যায়, সেই সাথে মেয়েটার ভেতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মায়ের ছবিটা দেখে হু হু করে উঠল অন্তরাত্মা। সিরাত তড়িৎ গতিতে শোয়া থেকে বসে আকুতি গলায় বলল। কি করবেন? আমি একটু মায়ের ছবিগুলো দেখি, কতদিন হয়ে গেল মাকে দেখি না। প্রমুখ চোখ বন্ধ করলো, মাথা ঝাঁকি একটু দূরে বসে হালকা ঢোক গিলে নিচু কণ্ঠে বলল। দৌড়তে দেখো, আমিও দেখবো। আসুন একসাথে দেখি। প্রমুখ পা উঠিয়ে বসলো সিরাতের পাশে। মেয়েটা ধীরে ধীরে ছবি দেখা শুরু করে, এক একটা ছবি দেখে কেঁদে ওঠে। প্রমুখ আলগোছে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল, নিজের কোলে বসিয়ে বলল। কাঁদলে ফোন ভেঙে ফেলবো একদম। সিরাত করুণ চোখে পেছনে ঘুরে চুপ রয়, সে জানে প্রমুখ যা বলবে তাই করবে। কান্না সব গিলে ফেলে এক এক করে স্ক্রল করার সময় একটি পুরনো ভিডিও ক্লিক হয়ে যায়। প্রমুখ কপাল কুঁচকে তাকায়, সিরাতও গভীর চোখে তাকালো, সেখানে আবছা আবছা আলোয় কিছু একটা হচ্ছে। শ্যাওলা রঙের দেয়ালের ফাঁকে কয়েকগুলো মানুষ। 7 সেকেন্ড দেখার পরে সিরাত চোখ বড় বড় করলো, দুহাত দ্বারা মুখ চেপে ধরে থরথর করে কেঁপে ওঠে, চোখে মুখে একরাশ বিস্ময় ফুটিয়ে উত্তেজিত কণ্ঠে চিৎকার করে। সাফওয়ান। নিশিরাত। শহরে ব্যস্ত রাস্তায় যান চলাচল কিঞ্চিত কমেছে, তবুও চারিপাশ থেকে ভেসে আসছে গাড়ির হর্নের শব্দ। শহরে এই একটাই সমস্যা, গভীর রাতেও আশেপাশে সোডিয়াম আলো, লাইট, মানুষের কলরব আর গাড়ি চলাচল, মনেই হয় না গভীর রাত। এই নিস্তব্ধতার মাঝে সিরাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অজানা এক ভয়ে তার দম বন্ধ করা অবস্থা হচ্ছে। প্রমুখ তাইমা খানমের ফোনটা ঘাটাঘাটি শুরু করলো, নেই।
আর তেমন কিছু নেই, শুধু এই ভিডিওটাই আছে, তাও আবার ঝাপসা, কিন্তু কথাগুলো একদম স্পষ্ট। প্রমুখ মাথা ঠান্ডা করে ভিডিওটা ডিটেলস চেক করলো। তৎক্ষণাৎ দেখতে পেল ভিডিওটা পুরনো কয়েক মাস আগের, অথচ একটিবারের জন্য তাইমা খানম তাদের জানায়নি কেন? তাহলে কি শত্রুপক্ষ বুঝে গিয়েছিল এই ভিডিওটা তার কাছে আছে? মস্তিষ্ক চাপ দিল প্রচণ্ড চিন্তায়। সিরাতের কান্না মিশ্রিত মুখ হাত দিয়ে উপরে তুলল প্রমুখ। কৌতূহলবশত বলল, ভিডিওটা কয়েক মাস আগের, আমার কেন আমাদের জানায়নি? সিরাত চোখ মুখ মুছল, ধরা গলায় বলল, জানি না। ভিডিওটা লাস্ট উইকে দেখেছো? লোকগুলো চেঁচাচ্ছে। আমার ফোন কল আসলে ওই মুহূর্তে সাফওয়ান হাতে বুঝে গিয়েছিল, তাই বলেছিল কার ফোন বাজে। সিরাত আবারও ভিডিওটা দেখলো, বলল, কুমিল্লা গিয়ে কাউকে খুন করেছে। প্রমুখ কপাল কুঁচকে তাকায়। হঠাৎ কেন জানি ঘামতে শুরু করলো। গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। বিছানা থেকে উঠে সোফায় গেল। এই ভিডিও আর তাইমা খানমের খুন হওয়া সিসি ক্যামেরার ফুটেজ বারবার দেখতে লাগলো। কয়েকবার আগাগোড়া খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কোল থেকে ল্যাপটপ সাইডে রাখে। মাথা সোফায় এলিয়ে দিয়ে অসহায় কণ্ঠে বলল, এবার কি বলবে সিরাত, তোমার শুভাকাঙ্ক্ষী আম্মাকে মেরেছে? সিরাতের আত্মা ধক করে উঠে দৌড়ে প্রমুখের পাশে বসে বলল, আমার বিশ্বাস হচ্ছে মা, আমার মায়ের সাথে ওর কি শত্রুতা? কেন খুন করবে ও এই ভিডিওর জন্য? তোমাকে কিডন্যাপ করার সময় ওর রূপ দেখেনি, কতটা হিংস্র হয়ে গেছিল। আমাকে আঘাত করে, পারলে তো ওই দিন মেরেই ফেলতো। সেই সুযোগ ছিল না বলে এত জলদি সব ভুলে গেলে? সিরাত চোখ বন্ধ করলো। মনে করতে থাকে সেই কালো অতীতের ঘটনা। তৎক্ষণাৎ গলা শুকিয়ে আসে তার। কি বিভৎস সেই দিনগুলো কেটেছে তার। ভদ্রতার আড়ালে এক হিংস্র পশুর ন্যায় সাফওয়ান দেখেছিল, যে জোরজবস্তি করে সিরাতকে চেয়েছিল। তবু মন কেমন সায় দিচ্ছে না। সেই ইতস্তত বোধ করে বলল, তবুও ও কিভাবে মাকে খুন করবে? প্রমুখ ভাবল কিছু, অতঃপর বলল, আম্মা সাফওয়ানকে চিনতো, অথবা সাফওয়ান কি জানেনি ওটা তোমার মা? সিরাত মনে করার চেষ্টা করলো, ফট করে বলল, না, তাদের দেখা হয়নি। সাফওয়ানকে অনেকবার বাসায় যেতে বলেছিলাম, কিন্তু ব্যস্ত থাকায় যায়নি, আর দেখাও হয়নি। তাহলে চেনার তো প্রশ্নই আসে না। তুমি শিওর? 100%। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানেও শত্রু মনে করে খুন করেছে? সে যাই হোক, ওকে ধরলেই সব ক্লিয়ার হবে। প্রমুখ ল্যাপটপ আর ভিডিওটা অন করে দিল। দুটি মানুষের অবয়ব গভীর চোখে সিরাতকে ফোকাস করতে বলে। সিরাত তা দেখে চোখ বড় বড় করলো। দুটি মানুষের বডি, হাঁটাচলা একই ধরনের। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, তোমার মা এমন কিছু প্রমাণ রেখে গেছে যেটা হয়তো আমার সঙ্গে জড়িত। উনি অজান্তে আমাকে অন্ধকারের মাঝে এক বিন্দু আলোর দেখা মিলিয়ে গেছে। কারণ এই ভিডিও 2 দিন আগে আমি কুমিল্লা যাই, তাও যার খোঁজে গিয়েছিলাম সে অলরেডি খুন। কেন জানি আমার মন সায় দিচ্ছিল না এই সুইসাইড, তবুও মনকে মানিয়ে চলে আসি। সাফওয়ানের সাথে আপনার আগে থেকেই কোনো সম্পর্ক? হয়তো হ্যাঁ, আমি নিজে জানি না। তবে এবার সাফওয়ান বাঁচবে না, ওর কাছেই লুকিয়ে আছে আমার সকল অজানা রহস্য। সব প্রশ্নের উত্তর সাফওয়ানের কাছেই পাবো আমি। প্রমুখ একটু থামলো। সিরাতের মুখের দিকে তাকিয়ে বলল, এবার বলো, তুমি কি বলতে চাও? মায়ের হত্যার প্রতিশোধ নেবে নাকি আমি নেব? সিরাত জানতে চাইল। যত খারাপ কাজই করুক পুলিশের হাতে ধরিয়ে দিন। এভাবে প্রতিশোধ নেওয়া ভালো হবে না। প্রমুখ বাঁকা হাসলো, হিসিয়ে বলল, তুমি চাও আর না চাও, সাফওয়ান মরবেই। সিরাত হঠাৎ তাকে হারানোর ভয়ে চুপসে গিয়ে বলল, দোহাই লাগে, আমাকে ভালোবাসার হাতে আর কারোর রক্ত লাগুক আমি চাই না। আইন ওদের উপযুক্ত শাস্তি দিক, তবু আপনি কখনো হাত নোংরা করবেন না, কথা দিন। প্রমুখ রেগে গেল, চোয়াল শক্ত করে বলল, এই যুগের আইন কেমন হয় তোমার ধারণা আছে? টাকা ঢাললেই ফাঁসির আসামি পালিয়ে যায়, আর ওই সাফওয়ান আরও আগেই মুক্তি পেয়ে দেশের বাইরে চলে যাবে। তখন তখন তোমার খুব ভালো লাগবে। এই যে আমার আত্মা শান্তি পাবে না, তোমাকে ব্যর্থ মেয়ে বলবে, তাচ্ছিল্য করবে। তখন কি উত্তর দেবে তুমি? সরি সিরাত, তোমার মায়ের হত্যার প্রতিশোধ না নিলেও আমার বাবা মার খুনের মুখোশ টেনে হিসেবে বের করার জন্য হলো সাফওয়ানকে লাগবেই আমার। তাই তোমার কথা শুনতে পারবো না। এই হাত একবার খুনের কাজে লিপ্ত হয়েছে, ভবিষ্যতে হবে। ওর মাংস আমি কুত্তাকে খাওয়াবো। সাফওয়ান বাবা, ফ্রি আছো? দুপুরের লাঞ্চ করে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাফওয়ান। ফুপির কল পেয়ে দ্রুত রিসিভ করে। শুরুতেই এই কথায় কপাল কুঁচকে গেল তার। আস্তে ধীরে জবাব দিল, জি ফুপি, বলো। লাবণ্যর অনেক জ্বর বাবা, একা বাসায় কি করব বুঝতে পারছি না। ওষুধ এনে দেওয়ারও মানুষ নেই, তুমি একটু আসবে? সাফওয়ান হতভম্ব হয়ে শোয়া থেকে উঠে বসলো। লাবণ্যর হঠাৎ জ্বর তাকে ভাবাচ্ছে।
মেয়েটা ছটফটিয়ে চলে, উড়ু উড়ু মন। কখনো তো সহজে অসুস্থ হয় না, তাহলে কি থাপ্পড় খেয়ে জ্বর পাঠালো? ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। কেন জানি তার অবচেতন মন বলছে লাবণ্য জ্বরের পেছনে সম্পূর্ণ দায় নিজের। সেই ঘটনার জন্যে জ্বর এসেছে মেয়েটির, তাই অপরাধবোধ অনুভব হলো মনে। মেয়েটির আবেগী বয়স, কখন কি করে বসে বলাও যায় না। তাই পুচকে মেয়েটা যা ইচ্ছে করুক, না বুঝে উল্টাপাল্টা বলে ফেলে, তাও সে না বুঝে উল্টাপাল্টা বলে ফেলে। তাই সেও এত বড় ছেলে হয়ে উল্টো আঘাত করবে? এতে বাচ্চাদের সাথে তার তফাৎ রইল কই? আহারে, একটু বেশি ব্যথা পেয়েছে বোধহয়। সাফওয়ান ফোন কানে নিয়ে বলল, হোয়াটসঅ্যাপে ওষুধের নাম টেক্সট করে পাঠিয়ে দাও। বিকেলে নিয়ে যাবো, আর লাবণ্যকে বলো আমি আসছি। সারাদিন না খাওয়া, জ্বরের ঘোরে অচেতন অবস্থায় পড়ে আছে। একটু পরপর কী সব একা একা বলছে। আমি সত্যি ওকে নিয়ে আর পারি না। তুমি এসে আমাকে একটু রক্ষা করো বাবা। মেয়েটাকে বোঝা, এখনো বাচ্চামো করলে চলবে? ফুপির কথায় সাফওয়ান ভয় পেয়ে যায়। চুনোপুটি মেয়েটা আবারও জ্বরের ঘোরে তার নাম বলে দিবে না তো? এতই জ্বর বাঁধিয়েছে যে নিস্তেজ দেহে পড়ে আছে। দীর্ঘশ্বাস ফেলল সে। এত জ্বর কিভাবে হলো? আগে আয়, সব বলছি। রাখলাম, লাবণ্যকে খাওয়াতে হবে। কল কেটে দিলেন উনি। সাফওয়ান বসে বসে ভাবতে লাগলো। মনে করতে থাকে মেয়েটির মুখ। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে বলল, নিজের গায়ে কলঙ্ক লাগানোর জন্য কেন এত তাড়া? কেন? আমার নিকট আসলে যে সবাই জ্বলে পুড়ে যায়, অভিশাপের আগুনে ধ্বংস হয়, এসব বুঝেও নিজ ইচ্ছায় আগুনে ঝাঁপ দিতে এসেছিস? তুই অনেক ভালো মেয়ে, খুব ভালো থাক। তার ভাবনার মাঝে কেউ একজন সাফওয়ানের ঘরে প্রবেশ করলো। গম্ভীর কণ্ঠে বলল, বাসা থেকে কাল বের হয়েছো কেন? সাফওয়ান চমকে তাকায়। বাবাকে দেখে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, তাহলে কি করব? কতকাল ধরে লুকিয়ে রাখবে আমায়? কথা ছিল সিরাত কিনে দিবে। কোথায় তোমার কথা রক্ষা? শুনলাম ওই ভদ্রমহিলা নাকি সিরাতের মা। তৎক্ষণাৎ চুপসে গেল সাফওয়ান। হালকা ঢোক গিলে বলল, হ্যাঁ। ভালো হয়েছে। মহিলাটির পাকা গজিয়েছিল। কি ধূর্ত বুড়ি! ওর মেয়েটাও নিশ্চয়ই একটা নাগিন। সেই কাল নাগিনকে পাওয়ার জন্য তোমার এত তাড়া? মা যেমন, মেয়ে তো আরো দ্বিগুণ হওয়ার কথা। নিজের মরণ নিজে ডেকে আনছো। সাফওয়ান বিছানা থেকে উঠে দাঁড়ায়। বাবার সামনে দাঁড়িয়ে কাটকাট গলায় বলল, সিরাতকে নিয়ে একটাও বাজে কথা নয়। ওর মা বাড়াবাড়ি করেছিল, তাই মেরেছে। এতে সিরাতের হাত নেই। হয়তো ভিডিও সিরাত দেখেইনি, তাহলে অনেক আগেই আমাকে বলতো। সাফওয়ান থামল। বড় বড় শ্বাস ফেলে পুনরায় বলল, এসব আলাপ বাদ। সিরাতকে 2 দিনের মধ্যে আমার নিকট চাই। ছেলের কথায় তিনি তেলে বেগুনে জ্বলে উঠল। সে জীবনেও সজ্ঞানে নিজেদের শত্রু ঘরে আনবে না। বিদেশ থেকে কম কষ্টে দেশে আনেননি। শুধু সিরাতকে নিয়ে আসার লোভ দেখিয়ে তাইমা খানমকে খুন করিয়েছে। তখন তিনিও জানতেন না ওই মহিলাই সিরাতের মা। জানলেও তার কোনো অনুভূতি ছিল না। শত্রু তো শত্রুই। এসবে আবার মায়া দয়া দেখানোর কি আছে? তাইমা খানমকে খুব কষ্টে ছেলেকে দিয়ে খুন করিয়েছে, তাও কত শর্ত। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে, কথায় কথায় শর্ত। সাফওয়ানের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, সে দেখা যাবে। ভুলে যেও না, কত কাঠখড় পুড়িয়ে তোমাকে এয়ারপোর্ট থেকে বের করেছি। এক প্রকার চোর যাকে বলে। তোমার নামেও সব জায়গায় বাদ দিতে হয়েছে। এত কিছু কার জন্য করেছি? শুধুমাত্র তোমার জন্য। আমি শেষবারের মতো কাট কাট গলায় বলে দিই, বাইরে বেরিয়ে নিজের মরণ ঘাড়ে ডেকে এনো না। প্রমুখের লোক বিদেশে যাওয়ার পর থেকেই তোমাকে সব জায়গায় খুঁজছে। এটাও শুনে রাখো, একদিন রাস্তায় দেখলে খুন করে ফেলবে। তুমি থাকতেই আমার ক্ষতি করবে? আমি চেষ্টা করছি। প্রমুখের ব্যবস্থা শীঘ্রই করব। 10 পিঁপড়ের থেকে 1 পিঁপড়ে অনেক ভয়ঙ্কর হয়। তাদের কামড়ে বেশি পোড়ায়। ওই দিন উচিত ছিল প্রমুখের চ্যাপ্টার ক্লোজ করার, কিন্তু সাফওয়ান মাঝপথেই তাকে থামিয়ে বিরক্তে চিৎকার করে বলল, এসব কাহিনী বাদ দাও, মেরে ফেলো ওকে। আমার আর সহ্য হয় না। নয়তো আমাকে একবার সুযোগ করে দাও, ওর কল্লা কেটে দেয়ালে টানিয়ে রাখবো। ছেলের মাথায় হাত বুলিয়ে দরজার নিকট যেতে যেতে বলল, না বাবা, আর মাত্র কয়েকটা দিন। আমার কথা শুনে চলো, খুব সাবধানে। বাসার বাইরে পা দিবে না। আগে আমাকে সব প্ল্যান করে দাও, তারপর স্বাধীনভাবে বাইরে যাবই। কিরে মাদারবোর্ড, কাজ বাদ দিয়া কার লগে কথা কস? রায়হান কথা বলছিল ফোনে। হঠাৎ কোথা থেকে এসে আহাদ চেয়ার পেতে বসলো তার পাশে। তৎক্ষণাৎ মুখ দিয়ে একের পর এক বের করলো অশ্রাব্য ভাষা।
আহাদের মুখে যেন রসকস কিছুই নেই, সারাক্ষণ বাজে বাজে কথা আর গালিগালাজ নিয়েই পড়ে থাকে। মনে হয় সবসময় মাথায় আগুন ধরে আছে। রায়হানের মেজাজ চটে গেল। সে সাধারণত বড় বোনের সাথে কথা বলছিল। ফোনে দ্রুত কথা শেষ করে এক লাথি বসালো আহাদের পায়ে, চিবিয়ে চিবিয়ে বলল, মাঙ্গের নাতি, মুখ বন্ধ কর। ছুরি দেখছস? এক কোপ দিয়ে ঠোঁট কাইটা দামো। আহাদ তেতে উঠে চেয়ার ছেড়ে উঠে রায়হানের কলার চেপে ধরে শক্ত গলায় বলল, তোরে আমি বসিয়ে রাখবো? নোটিস ছেলে, কোন মায়ার লাগে পিরিত করস ক? কয়দিন ধরে আমি লক্ষ্য করতেছি, আমার চোখ ফাঁকি দিতে পারবি না। রায়হান রাগে কাঁপছে। সে তার শক্ত হাতে নিজের কলার ছাড়িয়ে নিল, উল্টো আহাদের গলা চেপে ধরে হিসিয়ে বলল, তোর বোনের সাথে পিরিত করি শালা, আর কি কি করবো জানিসই তো। বোনের কথায় রক্ত উঠে গেল আহাদের। সেও দুহাতে গলা চেপে ধরল রায়হানের। কেউ কারো থেকে কম না, সর্বোচ্চ শক্তি দিয়ে একজন আরেকজনের গলা চেপে ধরে আছে। আহাদ উচ্চস্বরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো। রায়হানও বকছে। তাদের এই হঠাৎ হঠাৎ আক্রমণে কবির অতিষ্ঠ। এই ভালো এই খারাপ কিছুই বোঝার উপায় নেই। মাঝে মাঝে সম্পর্ক হয় মায়ের পেটের ভাই, আবার হুট করেই সাপে নেউলে। কবির একটু দূরেই রোদে দাঁড়িয়ে স্টাফদের কাজ বুঝাচ্ছিল। এমনিতেই রোদে কাজ করে অবস্থা কাহিল, মাথা অলওয়েজ গরম তার। তীব্র গরমে এসবের মধ্যে দুজনের হাতাহাতিতে মেজাজ আরও বিগড়ে গেল। পেছনে ঘুরে এই কাণ্ড দেখে দীর্ঘশ্বাস ফেললো। সে ইচ্ছে করলো দুইটার গলায় ছুরি বসিয়ে এক টান দিতে। শালা বসও জ্বালায়, পার্টনারগুলোও বেয়াদব, তার ছিঁড়া অভদ্র। সময় নেই, সুযোগ নেই, ঝগড়া বাঁধিয়ে ফেলে। শার্টের পিঠে মুখ মুছে এগিয়ে গেল সে। কাছাকাছি যেতেই চোখে পড়ল কিছুটা দূরে প্রমুখ খনহনিয়ে তাদের দিকেই আসছে। তৎক্ষণাৎ চুপসে গেল। ধীর পায়ে হেঁটে কাছে এসে দিল এক ধমক। ওই শুয়োরের বাচ্চারা, থাম কইলাম। স্যারের হাতে মরার ইচ্ছে হয়েছে তাই না? দুইজন ছাড়বি নাকি গুইলি কইরা দিব? তার কথায় কেউ কোনো উত্তর দিল না। আহাদ রাগে ফোঁসফোঁস করছে। মারামারির তালে কে কোথায় তারও হুঁশ নেই। রায়হান আহাদের চুল খামচে বলল, তোরে উচিত শিক্ষা দিমু আজ, খুব বাড়ছিস। মাদারবোর্ড, আমার বোনের কথা কইলি গা, তোর প্রেমিকাগুলোরে সব আমার বিছানায় নিব। রায়হানের রক্ত উঠে যায়। আহাদের পেটে ঘুষি দিতে আহাদও পাল্টা আঘাত করে। এক পর্যায়ে আহাদ এক টানে রায়হানের শার্ট ছিঁড়ে ফেললো। রায়হান হতবিহ্বল। সে নিজের দিকে তাকিয়ে আহাদের চোয়াল বরাবর ঘুষি দিল। এবার কবিরের ভয় বাড়ল। এ যে আস্তে আস্তে আরো খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আর 1 মিনিটের মাঝে প্রমুখ এখানে এসে উপস্থিত হবে। সে তড়িঘড়ি করে তাদের মাঝখানে গিয়ে থামাতে চায়। তৎক্ষণাৎ দুজনের উল্টাপাল্টা আঘাতে কবিরের চুলেও টান পড়ল। অবশেষে রায়হান আর আহাদের রাগের শিকার হলো বেচারি নির্দোষ কবির। দুজনেই তাদের রাগ ঢালছে কবিরের চুলেও শার্টে। রায়হান পারছে না শার্ট ছিঁড়ে ফেলতে। শেষ পর্যায়ে কবির ভয়ার্ত চেহারায় চিৎকার করে বলল, স্যার, এই নোটির পোলাদের থামান। মাইরা ফেলাইলো আমারে। কুত্তার বাচ্চা, থাম কইছি। একবার এখান থেকে বের হই, সবগুলারে চাক্কু দিয়া কুচি কুচি করমু। তার কথার মাঝে প্রমুখ বড় বড় পা ফেলে তাদের সামনে থামলো। ভরদুপুরে অফিসের খোলা জায়গায় এই অবস্থা দেখে চোয়াল শক্ত হয়ে যায় তার। 3 জন দামড়া যুবকের মাঝে কি উশৃঙ্খল ঘটনা। আশেপাশে ছেলেপুলে কাজ বাদ দিয়ে তামাশা দেখছে, মিটিমিটি হেসে গড়াগড়ি খাচ্ছে। তারা প্রমুখের চোখের ভাষা বুঝে চুপসে গেল, মন দিল কাজে। এমন বেয়াদবি বাচ্চাদের মতো হাতাহাতি দেখে তার রাগ তরতর করে বাড়ল। প্রমুখ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে, পারছে না সবগুলোর হাড্ডি গুঁড়া করতে। তখনও 3 জনে একে অপরকে মারছে। নাক মুখের রক্ত আর গায়ের জামার খুবই করুণ অবস্থা। প্রমুখ দুহাত মুষ্টিবদ্ধ করে হুঙ্কার ছাড়ল, শুয়োরের বাচ্চা সবগুলো মাংস নেড়ি কুত্তরে দিয়ে খাবো। তোদের এই কারণে অফিসে রাখছি, ঝগড়া করার জন্য? নিজেরাই যদি এমন উচ্ছৃঙ্খল করিস, নিজেরাই যদি এরকম উচ্ছৃঙ্খল করিস, বাড়ির লোকরা সুযোগ পাবে না। আজ নিজেরাই ঝগড়া করিস, কাল বাকিরাও শুরু করবে। খুব স্বাধীনতা দিয়েছি তাই না? আজ থেকে আমার অনুমতিতে এক পা নড়লে একদম মেরেই ফেলবো। প্রমুখের হুঙ্কারে 3 জন ধরফরিয়ে উঠল। মুহূর্তে এক সিরিয়ালে মাথা নত করে দাঁড়ালো। গায়ের ছেঁড়া শার্ট খুব কষ্টে তাদের দেহে ঝুলে আছে। ভয়ার্ত কণ্ঠে হালকা ঢোক গিলে রায়হান বলল, সরি স্যার, ইচ্ছে করে করি নেই স্যার। ওই আহাদ আমাকে চাতাই দিছিল। তুই আমার বোন তুলা বাজে কথা কইছস। প্রমুখ রক্তচক্ষু মেলে ফের চিৎকার করলো। তৎক্ষণাৎই চুপ হলো সবাই। কবির, আহাদ আর রায়হানের গায়ের শার্ট এই চুলাচুলির মাঝে আস্ত নেই। আহাদ টান দিয়ে ছিঁড়ে ফেলেছে রায়হানেরটা, কিন্তু কবির আর আহাদেরটা যে কে ছিঁড়েছে তার হদিস নেই। প্রমুখ চোয়াল শক্ত করে আগুন চোখে তাকিয়ে পুনরায় ধমকে ওঠে, মস্তিষ্ক গরমকে দিয়েছিস তোরা, ইচ্ছে করছে। এসব কবে থেকে শুরু করেছিস? জঙ্গলি এক একটা, ভাত দিয়ে জঙ্গলি পালছি। প্রমুখ থামলো, ফের চিবিয়ে চিবিয়ে বলল, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। সবকটা আগের মতো পরিপাটি হয়ে আয়। খুব শখ ধস্তাধস্তি করার তাই না?
ওকে, নেক্সট টাইম বুধবার অফিসে নিচের মাঠে তোদের 3 জনের খেলা হবে। উপর হিসেবে আরএফএলের বদনা চলবে। 3 জন ভয়ে কাচুমাচু শুরু করলো। চুপসে যাওয়া মুখে কাদো কাদো হয়ে মাথা ঝাঁকায়। অর্থাৎ চলবে। প্রমুখ দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলল। দূর হ, 5 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই। কথা শেষ হতেই 3 জন দৌড়ে পালিয়ে গেল। এক্সট্রা পোশাক না থাকায় কবির কাদো কাদো হয়ে বলল। এবার হলো তো, উলঙ্গ হয়ে থাক শালা। আহাত দাঁত কটমট করে তাকায়। রাগে জিদে একটানে ছেঁড়া শার্ট ছিঁড়ে ফেলল। রায়হান নিজের মুখের এমন বেহাল অবস্থা আয়নায় দেখে লজ্জা পেয়ে গেল। মুখের রক্ত ধুয়ে আসলো। আয়নায় নিজেকে দেখে অসহায় কণ্ঠে বলল। আমার নতুন শার্ট ওই জানোয়ারের জন্য এসব হলো। এবার শার্ট কিনে দেন তীর ছেলে। তুই কিছু করস নাই? আহাত তেড়ে গেল তার দিকে। কবির নাকের কাছে রক্ত টিস্যু দিয়ে মুছল। নাক মুখ কুচকে ছেঁড়া শার্ট খুলল। প্রমুখের কাছে যেতে যেতে উচ্চস্বরে তাদের উদ্দেশ্যে বলল। আর মাত্র 2 মিনিট আছে শালা। স্যার যদি আবার এসব দেখে জুতা গলায় পরিয়ে পুরো শহর ঘুরাবে। কথা শেষেই হঠাৎ লজ্জায় চলে গেল। আজকের ঘটনায় সে নিরপেক্ষ, তার কোনো দোষ নেই। মারিয়া যদি জানে তার ইজ্জতের ফালুদা হয়েছে, সর্বনাশ। সে কিভাবে তার সামনে দাঁড়াবে? মেয়েটা যা তা বলে লজ্জা দিবে, হাসবে, এসব ভেবে মুখটা কালো হয়ে গেল কবিরের। মনে মনে অকথ্য ভাষায় গালিগালাজও করলো আহাতকে। বাইরে অন্য সকল ছেলেপুলে সবাই তাদের দেখে হাসতে শুরু করলো। পেট ফাটা হাসি এসে লজ্জা দিচ্ছে। এতে কবির উদাম দেহে নিজেকে দেখে আরও লজ্জা পেল। বড় বড় পায়ে প্রমুখ সামনে দাঁড়াতেই সেও বাঁকা হাসলো। টিপ্পনি কেটে বলল। দারুণ কবির, তোমার রূপের আগুনে আজ মারিয়া ঝলসে যাবে। একটু থামলো সে। ফোন বের করে কয়েকটা পিক তুলে নেয়। কবির ইজ্জত হরণ হওয়ার কিছু বলতেও পারল না। সে পরিস্থিতির শিকার। প্রমুখ ছবিগুলো দেখে ফিসফিস করে বলল। প্রতিটি নগ্ন ছবি হট। কি আগুন তোর ওই চ্যাংড়া দেহে। মারিয়া আরও বলিষ্ঠ চোখ ডিসার্ভ করে কবির। তোর মতো চুনোমুটি দেহ দেখে তো হাসি পাচ্ছে। না জানি মারিয়া বেসির মনে মনে কতটা কষ্ট পায়। হার্বাল সেবন করবি? স্পেশালভাবে আনাবো। লজ্জায় কবির মাথা নত করলো। আজ উল্টাপাল্টা কথা বলাও সর্বনাশ। তাই নিচু কণ্ঠে বলল। স্যার, আপনার একটা শার্ট দিন। প্রমুখ উচ্চস্বরে হেসে ওঠে। কবিরকে পচাতেও ভুলল না। তখন আহাদ আর রায়হানও এলো। তাদের একসাথে ছবি তুলে আলমারি থেকে 3টে শার্ট বের করে এক প্রকার ছুড়ে দিয়ে বলল। আজ নেট গরম করতে তোদের হট ছবি যথেষ্ট। হালকা ঢোক গিলল সবাই। শার্ট পরে একসঙ্গে বলল। আপাতত আমাদের ইজ্জত বাঁচানোর জন্য ধন্যবাদ। কথা শেষেই টান টান হয়ে দাঁড়ালো 3 জন। প্রমুখ নড়ে চড়ে রায়হানের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল। সাফন দেশে ফিরেছে? তার ছোট্ট কথাতে মুহূর্তেই ঠান্ডা পরিবেশ চঞ্চল হলো। সামনে 3টি টকবগে যুবকের চোখে বিস্ময়। আঁখি বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। রায়হান উত্তেজিত গলায় বলল। অসম্ভব। আমি প্রতিদিন এয়ারপোর্টে লিস্ট চেক করি, একদিনও সাফওয়ানের নাম থাকেনি। প্রমুখ রাগে তার দিকে টেবিলে রাখা নোটপ্যাড ছুঁড়ে মারল। চিৎকার করে বলল। এয়ারপোর্টের লিস্ট থেকে নাম সরানো বড় কোনো ব্যাপার নয়। তাছাড়া আরও একটা ঘটনা ঘটেছে, শুনতে চাস? 3 জনেই মাথা নাড়ালো। প্রমুখ চোয়াল শক্ত করে বলল। তাই এখানে খুনের কেউ নয়, আমি শিওর ওটাও সাফওয়ান। অসম্ভব। এটা কিভাবে সম্ভব? কবির মুখ ফুসছে কথাটা বলে চুপ হয়ে গেল। প্রমুখের দিকে তাকিয়ে দেখলো রাগে থরথর করে কাঁপছে সে। রাগের বশে কি যে করবে তাও বলা যায় না। তাই কবির দমে গেল। প্রমুখ উঠে লম্বা লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে বলল। সব হয়েছে দুজনের জন্য। আমাকে আঘাত করে হসপিটালে রাখা, তোদের দড়ির উপর রাখা, তাকে খোঁজে ফোকাস দিয়েছিলি সবাই, যার জন্য এত বড় একটা হাতছাড়া হয়ে গেল। আহাদ স্বীকার করলো। জি স্যার, অজান্তে অনেক বড় একটা খেলা খেলছে সাফওয়ান শালায়। তারপর আবার তাইমানটির মৃত্যুতে আমরা সবাই যখন বেদনায়, তখন ও কোথায় গাপটি মেরে বসে আছে। প্রমুখ পকেট থেকে টাইমার ফোন বের করলো। টেবিলে রেখে ভিডিও প্লে করে 3 জনের উদ্দেশ্যে বলল। মনোযোগ দিয়ে দেখ। ধীরে ধীরে সম্পূর্ণ ভিডিও শেষ হতে কপাল কুঁচকে যায় তাদের। প্রমুখ আরো 2 বার দেখালো। অতঃপর বলল। বট্টুর কথা মনে আছে, যার খোঁজে আমরা কুমিল্লা গিয়েছিলাম? তৎক্ষণাৎ কবির ফট করে বলল। সুইসাইড করেছিল। রায়হান আগ্রহী চোখে প্রশ্ন করল। আমাদের আগে কি কোনো কারণে সাফওয়ান ফসে যায়, কিন্তু ভুট্টোর জন্য গিয়েছিল নাকি অন্য কাউকে মারার জন্য? যদি তাই হয় তাহলে কোনো কারণে সাফওয়ান আপনার মা বাবার হত্যার ব্যাপারে জড়িত। আহাদ ভিডিওর দিকে তাকিয়ে বলল। এখানে সাক্ষীকে মেরে ফেলা হচ্ছে। ওই দেখুন, সাফওয়ান বলছে ওর লোক কাউকে সাক্ষী দিতে কুমিল্লা যেতে চেয়েছিল, কিন্তু যাওয়ার আগেই সাফওয়ান জেনে যায় আর মেরে ফেলে। প্রমুখ ভ্রু কিঞ্চিত করে ঠোঁট কামড়ে বলল।
এক্স্যাক্টলি, আমাদের হাতে দুটো কুলু। একটা হচ্ছে সাফন কাকে মারতে গিয়েছিল, দুই তাইমা খানের ভিডিওর সাথে ভুট্টু খানও কি জড়িত? কবির চোখ মুখ সিরিয়াস করে শক্ত গলায় বলল, সব উত্তর সাফওয়ান জানে। যে এতদিন আমরা যার খুঁজে হয়রান, যে প্রশ্নের উত্তরের জন্য আকাশ পাতালে খুঁজছি, আশা করি সব সাফওয়ানের কাছেই পাওয়া যাবে। বড় কিছু না হোক, ছোট একটা সূত্র তো পাবই। একটা কালো রঙের গাড়ি এসে থামলো লাবণ্যর বাসার নিচে। গেটের বাগান বিলাসগুলোতে ফুলে ফুলে ভরে গেছে। গাড়ির ডোর খুলে একটা কালো মাস্ক পরে বের হলো সাফওয়ান। গায়ে অফ হোয়াইট শার্ট প্যান্ট, চোখে কালো সানগ্লাস, কোনোভাবেই চেনার জো নেই। সে হনহনিয়ে সিঁড়ি বেয়ে বাসার কাছে আসে। কলিং বেল বাজাতে লাবণ্যর মা দরজা খুলে দিল। আদরের ভাতিজাকে বসতে দিয়ে বলল, দাঁড়া, লেবু শরবত করে আনি। সাফওয়ান প্যান্টের পকেট থেকে ওষুধগুলো বের করলো। তাড়াহুড়ো করে বলল, আমাকে যেতে হবে, ওষুধ দেওয়ার জন্যই এসেছি। যাবি মানে? তোর ফুপুজান আসুক, আজ থেকেই যাবি। সম্ভব নয়। লাবণ্য কই? জ্বর কমেনি? মেয়ের জ্বরের কথা মনে হতেই মুখটা চুপসে গেল ওনার। সাফওয়ান তা লক্ষ্য করে পা বাড়ালো লাবণ্যর রুমে। দরজা খোলা থাকায় রুমে প্রবেশ করে তাকালো বিছানার সাথে লেগে থাকা নাজুক মেয়েটার দিকে। সারা রাত জ্বরে মেয়েটাকে কাবু করে ফেলেছে। সাফওয়ান ধীরে সুস্থে বসলো তার মাথার কাছে। লাবণ্য জ্বরের ঘোরে কাঁপছে, গায়ের কাঁথা সরে গেছে। সাফওয়ান তা খেয়াল করে হঠাৎ হাত বাড়িয়ে কাঁথাটা মেয়েটার গায়ে জড়িয়ে দেয়। লাবণ্যর কপালে হাত দিতেই চমকে ওঠে। এত জ্বর কিভাবে হলো? কল্পপুরুষের কণ্ঠে লাবণ্য নিভু নিভু চোখে একটু তাকালো। এত কাছে সাফওয়ানকে দেখে ভাবলো প্রতিবারের ন্যায় এবারেও তার কল্পনা। দৈনিক যেভাবে কল্পনায় আসে আজও এসেছে বোধহয়। তৎক্ষণাৎ মুখে ফুটে উঠল হাসি। মিষ্টি করে হেসে ভাঙা ভাঙা গলায় বলল, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। সাফওয়ান কপালে ভাঁজ ফেলল, ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সামান্য থাপ্পড় খেয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছিস, আবার আমাকে পটাতে চাস? আমার উন্মাদনা সামলাতে পারবি? লাবণ্য ঠোঁট এলিয়ে হাসলো। তার হঠাৎ ধীরে ধীরে মাথা বাড়ি সাফওয়ানের কোলে গুজে রাখে। এমন আকস্মিক ঘটনায় থতমত খেলো বেচারা। ধমকে উঠে বলল, কি করছিস এসব? দূরে যা। মেয়েটার গরম নিঃশ্বাস আর গায়ে তীব্র উত্তাপ ছেলেটার হাতে লাগতে শুরু করে। কোলে শুয়ে থাকার ফলে দেহ জ্বলে যাচ্ছে। লাবণ্য গুঙিয়ে গুঙিয়ে কি যেন বলল। অতঃপর দুহাতে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কষ্ট দিয়েছো, তাই ওই দিন রাতে পাক্কা 2 ঘন্টা আমি শাওয়ারের নিচে বসে ভিজেছি আর কেঁদেছি। তুমি খুব খারাপ, খুব খুব খারাপ। কেন সব সময় কষ্ট দাও? সাফওয়ান হতভম্ব হয়ে যায়। 2 ঘন্টা ভিজেছে? ফুপি কোথায় ছিল? তার মানে জ্বর আসার মূল কারণ ওয়াশরুমে বসে বসে পানিতে ভেজা। তপ্ত শ্বাস ফেললো সে। লাবণ্যর মাথার চুল আলগোছে ঠিক করে দিতে দিতে বলল, 2 দিন পর তোর ফাইনাল এক্সাম, মাথায় আছে? এমন পাগলামি করেছিস কেন? সারা শরীর ব্যথায় লাবণ্য চোখ খিচে নেয়। সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। পুচকে মেয়েটার অজ্ঞানে এক এক ঘটনায় সাফওয়ানের গলা শুকিয়ে যাচ্ছে। হৃদস্পন্দনের মাত্রাও অস্বাভাবিকভাবে বাড়ছে। তৎক্ষণাৎ হালকা ঢোক গিলল সে। তবে কি পুচকে মেয়েটার মায়ায় জড়িয়ে যাচ্ছে? না না, এটা অসম্ভব। এই অনিশ্চিত জীবনে কোনো মতে লাবণ্যকে জড়ানো যাবে না। সে জোর করে লাবণ্যর মাথা নিজের কোল থেকে সরাতে চাইল, কিন্তু মেয়েটা এক বিন্দুও নড়ল না। সাফওয়ানের আত্মা ধকধক করছে। গরম উত্তাপে মেয়ের দেহ থেকে তারও গরম লাগা শুরু করলো। ভেতরটা হাঁসফাঁস করছে। সে এবার অজান্তেই গভীর নয়নে তাকালো মেয়েটির মুখের দিকে। জ্বরের তীব্রতায় মলিন মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখের নিচে কালো দাগ স্পষ্ট। লম্বা চুলগুলো এলোমেলো আর ঠোঁট জোড়া। ব্যথায় ক্ষণে ক্ষণে ঠোঁট কামড়ে ব্যথা নিয়ন্ত্রণ করতে চাইছে মেয়েটা। সাফওয়ানের ঘোর লাগলো। কিছুক্ষণ সেই গোলাপি নরম অধরের দিকে তাকিয়ে বেসামাল হলো সে। পরক্ষণে লাবণ্যর অস্পষ্ট কথায় চমকে ওঠে। নিজের ভাবনায় নিজেই তৎক্ষণাৎ ধিক্কার জানালো। আর এভাবে থাকা যাবে না। যত সময় যাচ্ছে মাথায় উল্টোপাল্টা ভাবনা আসছে। সাফওয়ান দুহাতে মেয়েটার হাত নিজের আঙ্গুলের ভাঁজে গুজে দিল। এরপর ধীরে ধীরে মাথাটা বালিশে রেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ঝটপট দাঁড়িয়ে হঠাৎ লাবণ্যর চিকন নাক আর গাল টিপে দেয়। ধীর পায়ে লাবণ্যর মায়ের কাছে গিয়ে বলল, তোমার মেয়ে ওয়াশরুমে টানা 2 ঘন্টা শাওয়ার নিয়েছে, এই জন্যই এই অবস্থা। এসব খেয়াল করো না কেন? কি? কবে? সাফওয়ান নরম স্বরে বলল, কাল রাতে। আমি যাচ্ছি। বাবা বাসায় যাওয়ার আগে আমাকে ফিরতে হবে। তুমি দ্রুত ওষুধ খাইয়ে দাও। আশা করি আজ রাতের মধ্যেই সুস্থ হবে। কথা বলেই হনহনিয়ে দরজার কাছে গেল। মুখের সানগ্লাস আর মাস্ক ঠিক করে বেরিয়ে যাওয়ার সময় ফুপির কণ্ঠ ভেসে আসে, সাবধানে যাবি, কোনো সমস্যা হলেই আমাকে কল করবি, মনে থাকবে বাবা। লাবণ্যর পরীক্ষার আজ 14তম দিন। সময় চলে গেছে চোখের পলকেই। জ্বর সেরে যায় তার পরের দিনই।
সেই থেকেই আবার শুরু সাফওয়ানের বাসায় যাওয়া আসা তার। সারাক্ষণ আগ বাড়িয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়ায় আজকাল নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে কিশোরী মেয়ের। এই পুচকে মেয়েটাকে শত মেরেও দিন শেষে ছেলেটা বুঝাতে সক্ষম হয়নি এসব আবেগের কোনো জায়গা নেই তার মনে। তবে ধীরে ধীরে কেন জানি মেয়েটিকে এখন ধমকও দিতে পারে না। পরীক্ষা শেষে দুপুরের এই রোদে যখন দৌড়ে তার রুমে আসে, সাফওয়ানের মায়া হয় ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিতে, ইচ্ছে করে মেয়েটার বকবকানি মনোযোগ দিয়ে শুনতে। যেহেতু সাফওয়ান সারাক্ষণ রুমেই বন্দি থাকে, তাই লাবণ্য সঙ্গটা দারুণভাবে এনজয় করে। মেয়েটার কথায় হুটহাট হেসেও ফেলে, একাকিত্ব নিঃসঙ্গতাটা ভুলে যায় মুহূর্তে। লাবণ্যর মনেও প্রতিদিন কল্পপুরুষের হাসি ভয়ানকভাবে ঝঙ্কার তুলে। ছোট্ট তুলার মতো হৃদয় কেঁপে ওঠে অজানা অনুভূতিতে। তার বিশ্বাস একদিন ঠিক সাফওয়ান ভালোবাসি বলবে তাকে। সাফওয়ানের এই কয়েকদিনের এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে লাবণ্য। বিকেলে হঠাৎ অল্প দেরি হলে রাগ তরতর করে বাড়ে, মনে হয় মেয়েটার গাল থাপ্পড় মেরে গরম করে দিতে। ওদিকে সিরাতের কথা মাঝরাতে মনে হলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। তখন মদের বোতলে সুখ খুঁজে বেড়ায় সে। মনের জ্বালাগুলো যদি একটু কমে। এত করেও যখন সিরাতকে পাওয়া যায়নি, হয়তো সে কখনো তার ছিলই না। মরিচিকার পেছনে ঘুরে সর্বক্ষণ নিজেকে কষ্ট দিয়েছে, এছাড়া আর কোনো উত্তর পায় না সে। বাবার কথায় ধীরে ধীরে মেনে নেওয়ার চেষ্টা করছে। সাফওয়ান শুয়ে শুয়ে হাতের ক্ষতটার দিকে গভীর নজরে তাকালো। মাত্র 5 দিন আগে মদের নেশায় নিজের বাম হাতে ছোট্ট ও চোখা কাচের টুকরো দিয়ে গেঁথে দেয়। সিরাতের অস্তিত্ব ভুলতে না পারে সিদ্ধান্ত নেয় মরে যাবে। হাত থেকে গড়গড়িয়ে যখন রক্ত পড়ল, তখনও তার কোনো আহাজারি নেই, শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। সকালে উঠে রাহেলা যখন ছেলের ঘরে যায়, ভয়ে চিৎকার করে উঠে। ছেলেটা অনেক আগেই ব্যথা আর রক্তের ধারায় জ্ঞান হারিয়েছে। তৎক্ষণাৎ তিনি ডক্টর ডেকে অজ্ঞান হওয়া ছেলের ট্রিটমেন্ট করায়। লাবণ্য সেই ঘটনা শুনে কেঁদে কেটে এক করে ফেলে। নিজে এসে সেই কাটা হাতে ছুঁয়ে দিয়ে অবশেষে শান্ত হয় সে। খাওয়া দাওয়া বাদ দিয়ে কান্না করেছে শুধু। সাফওয়ান লাবণ্যর এমন অস্থিরতা দেখে চমকে ওঠে। মেয়ের চোখের জল সেই মুহূর্তে তার কাছে কুৎসিত মনে হলো। ইচ্ছে করলো ওই হাত আগের মতো করে লাবণ্যর সামনে রাখতে, যাতে মেয়েটার বিন্দুমাত্র কষ্ট না হয়। ওই মায়াবী চোখে পানি নয়, বরং কাজল মানায়। প্রতিদিনের মতো সে আজও অপেক্ষা করলো লাবণ্যর জন্য। পাক্কা 5 মিনিট পরে কলিং বেলের শব্দে সে শোয়া থেকে উঠে বসলো। দরজার পানে তাকাতেই দেখলো গরমে ঘামা চপচপে দেহ নিয়ে মেয়েটা দরজা ধরে আছে। অস্থির হয়ে চোখ বন্ধ করে হাঁপাচ্ছে, মুখে তার কুটিল হাসি। সাফওয়ান স্বস্তির নিঃশ্বাস ফেললো। ভাব এমন করলো লাবণ্য আসায় মোটেও সে খুশি নয়, অথচ ভেতরে তার শীতল হাওয়া বয়ে যাচ্ছে। কেমন যেন মনটা হালকা লাগছে। সে মুখটা গম্ভীর করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।